আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি পরীক্ষার্থী 2024 সালে যারা তোমরা এইচএসসি পরীক্ষা দিচ্ছ তাদের হচ্ছে যায় অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারটা অলরেডি গেছে। অনেকেই দেখা গেছে যে ওইখানে ভালো করলা বা খারাপ করলা। যারা খারাপ করছো টেনশনের কিছুই নেই, যেহেতু দুইটা বিষয় মিলে হচ্ছে যে তোমাদের রেজাল্টটা আসবে। কেউ যদি মনে করো এমসিকিউ তো তোমরা 8 পাইছো, কেউ যদি মনে করো 8 পাইছো মানে ফার্স্ট পেপারে, এখন যেটা এটাতে যদি তোমরা 12 পাও তোমাদের রেজাল্টটা হচ্ছে যায় ওইটাতে ফার্স্ট আসবে, ওটা নিয়ে টেনশন করার কিছুই নেই। আর কেউ যদি অঙ্কের মধ্যে মনে করো যেহেতু 23 পাওয়ার দরকার, ওইখানে ধরো 15 পাইছো, 15 সেকেন্ড পেপারটাতে তুমি যদি টোটাল দুইটা মিলেই 46 পাও তাহলে হচ্ছে তোমার ফার্স্ট আসবে। ওটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। এখন আমি যে বিষয়টা নিয়ে আসলে দাঁড়িয়েছি ওটা হচ্ছে যাই তোমাদেরকে আমি দুইটা অঙ্ক মানে দুইটা অধ্যায়ের অঙ্কগুলো করে দিব, ওইখান থেকে 4টা অঙ্ক তোমরা কনফার্ম পাইবে। এবং যারা আগে কখনো করো নাই তারাও যদি একটু মনোযোগ দিয়ে এই জিনিসটা যে আজকে সারা রাত ধরে প্লাস কালকে সকাল পর্যন্ত করো, এরপর হচ্ছে যে আমি আরও দুইটা অঙ্ক দিয়ে দিব। তার মধ্যে হচ্ছে যে ফিফু পদ্ধতিতে এবং বারযুক্ত গড় পদ্ধতি যেটা ওইটা, সাথে হচ্ছে যে তোমার অনুপাত বিশ্লেষণ। তাহলে হচ্ছে যে তোমাদের অঙ্ক থাকবে টোটাল 6টা অঙ্কের মধ্যে তোমরা এখানে এই দুইটা চ্যাপ্টার থেকে দুইটা, যেহেতু এখানে দ্বিতীয় অধ্যায়টা আছে তোমাদের আর চতুর্থ অধ্যায়টা আমি তোমাদেরকে করাবো। এখন দ্বিতীয় অধ্যায় হচ্ছে অংশীদারি ব্যবসায়ের হিসাব। অংশীদারি ব্যবসায়ের হিসাবটা একটু চিন্তা করে করবা কোন কোন টাইপের প্রশ্ন আসতে পারে। এর আগের আমার একটা ভিডিও আছে, ওই ভিডিওটা চাইলে দেখতে পারো। ওইটাতে 9 মিনিট 10 সেকেন্ড একটা ভিডিও ছিল অংশীদারি নিয়ে, আমি 4-5 দিন আগে দিছি ওই সম্ভবত ভিডিওটা। তোমরা ওইটা দেখলেও মোটামুটি একটা ধারণা পাইবে অংশীদারি নিয়ে। তারপরও আমি কি কোন টাইপের প্রশ্ন আসতে পারে এই অঙ্কটা দিয়ে বুঝিয়ে দেবে ইনশাল্লাহ। তোমরা অংশীদারি দুইটা অঙ্ক আসবে, দুইটাই দিতে পারবে, একবার কনফার্ম থাকো তোমরা দুইটা আসবে, দুইটাই দিতে পারবে। এবং এরপর হচ্ছে যে চতুর্থ অধ্যায় যেটা থাকবে শেয়ার ইস্যু, ওইটার একটা এমন একটা প্যাটার্নে শিখিয়ে দিব তোমাদেরকে, তোমরা দিতে পারবে। যারা কখনোই করো নাই কিন্তু দিতে পারবা, যারা তো আগে থেকে করছো তারা তো ওয়েলকাম, তারা ভালো করতে পারবে 100%। এখন দেখো এখানে কী টাইপের প্রশ্ন আসতে পারে। ফার্স্ট টাইম আমি একটু বলে নিই, তোমাদের অংশীদারি ব্যবসাটা হচ্ছে যায় শুরু হচ্ছে যায় 1932 সালের আইন হচ্ছে যায় সাইদ দ্বারা মোতাবেক ওটা হয়েছে। কিন্তু যদি এমসিকিউ আসে ওটা দিতে পারবা। আর একটা বিষয় হচ্ছে যায় গিয়ে এটা হচ্ছে চুক্তির ভিত্তিতে আসলে মূলত অংশীদারি ব্যবসা। সর্বনিম্ন হচ্ছে যায় 2 জন, সর্বোচ্চ হচ্ছে 20 জন সাধারণ ক্ষেত্রে। আর ব্যাংকিং সেক্টর হচ্ছে যায় সর্বনিম্ন 2 জন আর সর্বোচ্চ হচ্ছে যায় 10 জন। ব্যাংকিং সাইড হচ্ছে যায় 10 জন সর্বোচ্চ, আর এমনি সাধারণ হচ্ছে যায় সর্বোচ্চ হচ্ছে যায় 20 জন। এখন আসি আমরা কতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, খতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, গতে কোন টাইপের প্রশ্ন আসতে পারে, ওইটা নিয়ে আমরা একটু কথা বলি। যেহেতু দুইটা অঙ্ক এখান থেকে পাইবে, আশা করি সারা বাংলাদেশের 9টা বোর্ডের অধীনে পরীক্ষা হবে। 9টা বোর্ডের প্রত্যেকটা বোর্ডের মধ্যে তোমরা 2টা করে পাইবে, এটা শিওর থাকো। কটা আসতে পারে তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন হচ্ছে উত্তোলনের সুদ, অথবা হয়তো এই প্রশ্নটা আসবে উত্তোলনের সুদ, অথবা ঋণের সুদ আসবে, অথবা উত্তোলনের পরিমাণটা আসবে, ঠিক আছে, অথবা অতিরিক্ত মূলধনের সুদ। এইগুলো ছাড়া আর কোনো প্রশ্ন আসবে না। একবার শিওর থাকো সারা বাংলাদেশের 9টা বোর্ডের অধীনে এই প্রশ্নই আসবে। ক্ষয়তে আসবে হচ্ছে লাভ লোকসান বন্টন হিসাব। যত ঝামেলা থাকবে তোমার লাভ লোকসান বন্টনের মধ্যে, অন্যগুলো তত ঝামেলা থাকবে না। তবে ক্লাসটা ভালো করে মনোযোগ দিলে ইনশাল্লাহ তোমরা মিলে দেবে। যদিও একটু বড় হবে, যেহেতু আমি 2টা অধ্যায় করবো আলোচনা, টুকিটাকি যত কথা আছে সবগুলো বলবো। এই জন্য ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা আস্তে আস্তে ধীরস্থিরভাবে দেখো এবং খাতা কলম নিয়ে করো। ফাঁকে ফাঁকে আমি বিভিন্ন টিপস দিব কীভাবে তোমরা পরীক্ষার খাতায় লিখবে। এখন দেখো কয়ের কথাটা আমরা বললাম, হচ্ছে যায় লাভ লোকসান বন্টন হিসাব। নাম্বারের প্রশ্ন আসবে তোমাদের অংশীদারদের মূলধন হিসাব অথবা অংশীদারদের চলতি হিসাব। এই দুইটাই প্যাটার্নে থাকবে, আর কোনো পরিবর্তন হবে না। গটা এভাবে আসবে আর হচ্ছে এভাবে। কটা শুধু একটু 4টা ধরন দেখতে হচ্ছে, 4 ধরনের মধ্যে যে কোনো একটা ধরনের আসবে। এখন এখানে আমি একটা প্রশ্ন দিয়ে রাখছি এখানে, মূলত হচ্ছে এই প্রশ্নটা দেওয়ার কারণ হচ্ছে যাতে তোমরা আসলে একবার হাতে কলমে যাতে আমি ধরে বুঝে দিতে পারি তোমরা কোন টাইপের প্রশ্ন আসলে কীভাবে লিখবে। এখন আমি বলি, যেহেতু আমাদের এখানে উত্তোলনের সুদ এবং ঋণের সুদ এবং উত্তোলনের পরিমাণ, অতিরিক্ত মূলধন, এগুলো আমি একটু মুখে বলে দিয়ে তোমরা একটু খেয়াল করে দেখবে বইতে যে বই আছে, টেস্ট পেপার হোক, টেস্ট পেপার না থাকুক, মেন বই থাকুক, ওইখান থেকে তোমরা একটু দেখবা জাস্ট আসলে আমার কথাগুলোর সাথে মিলতেছে কিনা। দেখো উত্তোলনের সুদ যদি বলে সারা বছর ধরে উত্তোলন, তখন হচ্ছে যায় তোমরা কি করবা, অর্ধেক করবা। উত্তোলনের সুদটা যেটা দিবে প্রশ্নের মধ্যে লেখা পার্সেন্টেজটা দিয়ে অর্ধেক করে ফেলবা যদি বলে সারা বছর ধরে। যদি বলে বছরের শুরুতে, তাহলে হচ্ছে যে তোমরা দিবে 6.5%, অথবা 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ। কথাগুলো একটু খেয়াল করবো ভালো করে। যদি বলে যে প্রতি মাসের শুরুতে, তখন দিবে তোমরা 6.5%, অথবা 13 দিয়ে গুণ 2 দিয়ে ভাগ, দুইটার একটা ব্যবহার করবা। যদি বলে যে প্রতি মাসের শেষে, উত্তোলনের ক্ষেত্রে আমি বলতেছি প্রতি মাসের শেষে বললে হচ্ছে যে তোমরা করবা
5.5%, 5.5% দিলে হবে। যে উত্তোলনটা থাকবে ওটারে 5.5% দিলে তোমাদের রেজাল্টটা আসবে। আর যদি মাঝামাঝি বলো তাহলে তো কোনো কথাই নেই, আমরা অর্ধেক দিয়ে দিব, পার্সেন্টেজ দিয়ে অর্ধেক। ধরো 2,000 টাকা আসলো আমার পার্সেন্টেজে, তখন আমরা অর্ধেক করে দিলে 1,000 টাকা আসবে। এখন আর একটা জিনিসটা ঋণটা নিয়ে আমি কথা বলে ফেলি সাথে, যেহেতু উত্তোলনের সুদ নিয়ে যতগুলো আছে সবগুলো আমি বলে দিলাম, এবং ঋণ নিয়ে একটু কথা বলি। ঋণের যদি পার্সেন্টেজ দেওয়া থাকে তাহলে হচ্ছে যে আমরা পার্সেন্টেজ অনুসারে দিব, এবং অনেক সময় দেখা যায় যে লেখা থাকবে 1/7 অথবা 1 জুলাই বলবে, 1/7 যা 1 জুলাইও তার। সুতরাং এটা কত হচ্ছে যায় মাঝামাঝি অর্ধেক সময়। আমরা ঋণটা যদি এরকমই বেশিরভাগ এটাই উল্লেখ থাকে, 1/7 থাকবে অথবা 1 জুলাই, এই দুইটার একটা থাকবে। আর ঋণ যদি ঋণের কোনো পার্সেন্টেজ উল্লেখ নেই, আমরা 6% ধরবো, 6% ধরে ওটার অর্ধেক করে ফেলবো। ওটার অর্ধেক করলে আমাদের ঋণের সুদটা বের হয়ে যাবে। তার ঋণের সুদ দিয়ে আমাদের আর কোনো ঝামেলা রইল না। আমি যেভাবে বলছি ঠিক তোমরা এইভাবে কাজ করবে। যে ঋণটা থাকবে ওইটাকে 6% ধরবো, যদি পার্সেন্টেজ উল্লেখ থাকে তো থাকলো, না থাকলে হচ্ছে আমরা 6%। মোট কথা হচ্ছে যে এটার উল্লেখ না থাকলে আমরা 6% দিয়ে অর্ধেক, যদি ওই যে 1/7 থাকে তাহলে হচ্ছে যে অর্ধেক করে ফেলবো, ঋণের সুদ বের হয়ে গেল। উত্তোলনের পরিমাণের ক্ষেত্রে হচ্ছে যায় উত্তোলনের কথাটা ঠিক এরকম থাকবে, দেখবে যে প্রতি মাসে এত টাকা করে উত্তোলন, 500 টাকা প্রতি মাসে, ধরো 500 টাকা করে উত্তোলন করলো এক একজন, বা কেউ 400, কেউ 800, এক একজন এক একটা করবে। 500 টাকা করলে আমরা 500-রে 12 দিয়ে গুণ করে ফেলবো, 5-12 60, তার মানে 6,000 টাকা উত্তোলন। এইরকম উত্তোলনের পরিমাণ যখন বের করতে বলবে ঠিক তোমরা ওইরকম করে বের করবা। এখন আসি আমরা অতিরিক্ত মূলধন। অতিরিক্ত মূলধনের সুদ যখন আমরা নর্মালি যদি মূলধন নিয়ে আসে, শুরুতে যে মূলধনটা নিয়ে আসবে ওইটাকে আমরা করি কি, যে পার্সেন্টেজটা দেয় তারা 10% দেয়। ধরো 1 লাখ টাকা দিল, 10% বলছে, আমরা পাবো হচ্ছে 10,000 টাকা। এখন ওই একই ব্যক্তি পরবর্তীতে মাঝখানে ব্যবসায়ের স্বার্থে দেখা গেছে যে অতিরিক্ত মূলধন স্বরূপ ব্যবসা নিয়ে আসে, যে তারিখে নিয়ে আসবে ঠিক ওই তারিখ দিয়ে আমরা পার্সেন্টেজটা বের করবো। যেমন ধরো 1 লক্ষ টাকা যদি 10% হয়, 10% যেটা আসবে ওইটাকে কোন তারিখে নিয়ে আসছে। যদি 8 মাসের সময় নিয়ে আসে, আমরা 7 দিয়ে গুণ 12 দিয়ে ভাগ করব, বের হয়ে যাব। যদি নিয়ে আসে 6 মাসের সময়, তাহলে তো কোনো কথাই নেই, অর্ধেক দিয়ে দিব। যে মূলধনটা অতিরিক্ত, ধরো 20,000 টাকা নিয়ে আসছে, 20,000 টাকা 10% করলে হচ্ছে 2,000 টাকা। 2,000 টাকা যদি মাঝামাঝি সময় জুলাইতে নিয়ে আসে, তাহলে হচ্ছে অর্ধেক দিলে হচ্ছে 1,000 টাকা বের হয়ে গেল। এই হলো আমার মূলধনের সুদ বা অতিরিক্ত মূলধনের সুদ কীভাবে বের করবো এটা নিয়ে আমি কথা বললাম। তোমরা একটু বইতে 2-1টা দেখবে, ইনশাল্লাহ মিলে যাবে। এখন আসি লাভ লোকসান বন্টন। লাভ লোকসান বন্টনটা হচ্ছে যায় দুইটা সাইড থাকবে, ডেবিট সাইড, ক্রেডিট সাইড। ওটা এইভাবে করবো, আমি একটু দেখাই দিয়ে। যদিও ভিডিওটা একটু বড় হয়, তোমরা না টেনে পুরো ভিডিওটা দেখো, আল্লাহর রহমত তোমরা 40-40 কনফার্ম করে বের হইতে পারবা, শিওর থাকো। এখন দেখো এখানে এটা ঢাকা বোর্ডের 2022 সালের একটা প্রশ্ন। তোমরা একটু দেখলে, বইতে দেখলে বা গুগলে অথবা ইউটিউবে সার্চ দিলে 22 সালের প্রশ্নটা তোমরা চাইলেই পেতে পারবা। এখন দেখো, অন্তরা, জেবিন ও ফাহিমে একটি অংশীদার, 3 জন অংশী, সাধারণত বেশিরভাগই 3 জন থাকে, না হয় 2 জন। 3 জন 2 জন, এর বেশি টেনশন তোমরা নিবে না, 3 জন 2 জনে করবে। এরা হচ্ছে তো অনুপাতটা দেখো 2:2:1, তার মানে হচ্ছে যে অনুপাত রাশিগুলোকে আমরা যোগ করে ফেলবো, 2 এ 2 এ 6, 4 এ রেখে 5। তার মানে হচ্ছে যায় যে টাকাটা থাকবে, যে ফিগারটা থাকবে ওইটাকে আমরা 2 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ। দ্বিতীয়টা 2 দিয়ে গুণ, যে ফিগারটা থাকবে ওইটা 2 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ। সেম পরেরটা হচ্ছে যায় 1 দিয়ে গুণ 5 দিয়ে ভাগ করলে আমাদের টাকাটা আসবে। এখন এই যে 1 জানুয়ারি কে কত টাকা মূলধন, প্রথম জনের নিয়ে আসতে হচ্ছে 1,20,000, দ্বিতীয় জন হচ্ছে 80,000, তৃতীয় জন হচ্ছে 60,000। যেহেতু নামগুলো সিরিয়ালে ছিল, ওইভাবে আমরা নামগুলো অন্তরা, জেবিন এবং ফাইমে, এই প্রথমে হচ্ছে অন্তরা, এরপর হচ্ছে জেবিন, এরপরে ফাইমে, টাকাগুলো ওইভাবে নিয়ে আসছে। আমি সবগুলো পড়বো না, সবগুলো পড়লে দেখা গেছে অনেক সময় নষ্ট হবে। আমি সরাসরি প্রশ্ন চলে, এবং নিট লাভটা দেখবে যে নিট লাভ থাকবে। এই যে নিট লাভ দেখতেছো 1,08,920 টাকা, এটা হচ্ছে মুনাফা, টোটাল হচ্ছে তাদের লাভ। এখন দেখো প্রশ্নটা কি বলছে, কতে বলছে যে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয় করো। যেহেতু বলছে অংশীদারদের উত্তোলনের সুদ নির্ণয়ের কথা, তখন আমরা একটু দেখবো এখানে উত্তোলনটা কে কত করলো। এই যে দেখো একটা জিনিস, অংশীদারগণ প্রতি মাসে উত্তোলন করেছেন হচ্ছে অন্তর হচ্ছে 600 টাকা, জেবিন হচ্ছে 800 টাকা, ফাইম হচ্ছে 400 টাকা। এই যে তাদের উত্তোলন প্রতি মাসে যেহেতু বলছে, আমরা কি করব, প্রতি মাসে যেহেতু প্রথম জনে কত টাকা উত্তোলন করছে 600 টাকা, 600 আমরা 600-রে 12 দিয়ে গুণ করবো, যেহেতু 1 বছর সমান 12। তো ওই জায়গায় আসলে আলো স্বল্পতার কারণে দেখা যাচ্ছে আমার লাইটের আলোটা পরে, এই জন্য হচ্ছে যে এখানে লিখতেছি না, আমি এখানে লিখতেছি। তোমরা একটু খেয়াল করো, এখানে 600 টাকা বলছে, আমরা 600 টাকা লিখবো, 12 মাস 12 দিয়ে গুণ করব, এরপর হচ্ছে পার্সেন্টেজ থাকবে
10% হলে 10% দেওয়ার পরে হচ্ছে যাই, যেহেতু প্রতি মাস সারা বছর ধরে বলছে, তার মানে হচ্ছে 2 দিয়ে ভাগ দিয়ে দিব। আমরা ভাগ দিব, যে টাকাটা আসবে ওইটাকে 2 দিয়ে ভাগ দিব। ফার্স্ট টাইম হচ্ছে 600 টাকারে 12 দিয়ে গুণ দিয়ে 10% করলাম। 10% করার পরে যে টাকাটা আসবে ওই টাকাটাকে 2 দিয়ে ভাগ দিলে 360 টাকা আসবে। তোমরা একটু ক্যালকুলেটর করবো অবশ্যই। এই যে দেখো 360 টাকা, এভাবে প্রত্যেকটা নিয়ে আসবা। তার মানে উত্তোলনের সুদ নিয়ে আমাদের আর কোনো ঝামেলা রইল না। আমি কিন্তু একটু দেখাই দিলাম, এদিকে একটু খেয়াল করো। যেহেতু প্রতি মাসের শুরুতে বা শেষে এরকম কোনো কথা নাই, প্রত্যেক মাস বলছে, এই জন্য হচ্ছে যে আমরা 12 দিয়ে গুণ করে 10% দিয়ে 2 দিয়ে ভাগ করে ফেললে আমাদের টাকাটা আসবে 360 টাকা, এবং একজনের আসবে হচ্ছে 480 টাকা, 240 টাকা। এভাবে আমরা লিখে ফেললাম কয়ের উত্তরটা। খ নাম্বারটা একটু খেয়াল করো। খ নাম্বারটা বলছে যে লাভ লোকসান আবন্টন। যখন তোমার লাভ লোকসান আবন্টন করার কথা বলবে, আর লাভ লোকসান আবন্টনের কথা বললে তোমাদের পরীক্ষার কেন্দ্রে যে 2 জনের নাম থাকুক 3 জনের নাম থাকুক, ওইটা শুরুতে লিখবা যে এখানে যেহেতু অন্তরা জেবিন ফাইমে, আমি ওইটা লিখে ফেললাম অন্তরা জেবিন ফাইমে। এরপর লিখবে লাভ লোকসান আবন্টন হিসেব। 3 নাম্বার লাইন লিখবে যে 2021 সালে 31শে ডিসেম্বর তারিখে সমাপ্ত বছরের জন্য। তাহলে গড় হইব 4টা, বাম দিকে 2টা, ডান দিকে 2টা। ডেবিট ক্রেডিট অবশ্যই দিবা মনে করে। বিবরণ টাকা, বিবরণ টাকা। এই যে দেখো যে কথাগুলো বললাম ওইটা লেখা আছে, ডেবিট ক্রেডিট এবং বিবরণ টাকা, বিবরণ টাকা। এখন ফার্স্ট টাইম যে কাজটা আমরা করি, যেহেতু নিট লাভ এখানে 1,08,920 টাকা, আমরা ওটা লিখে ফেলবো ক্রেডিট দিকে। অবশ্যই শুরুতে এটা লিখবো আমরা নিট মুনাফা। এই যে দেখো 1,08,920 টাকা, ওটা লিখে ফেললাম। এরপরে ক্রেডিট পক্ষের সাইডে আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসেবে। এটা একটা সূত্র, লিখলেও লিখতে পারো, না লিখলেও কোনো নাম্বার কাটা যাবে না, তবে লিখলে একটু স্ট্যান্ডার্ড হয়। এরপর লিখবো আমরা উত্তোলনের সুদ, ওই যে আমরা যে ফাইলাম কতে, ওইগুলো সবগুলো নাম দিয়ে নিয়ে আসলাম এখানে 1,080 টাকা। এই দুইটা যোগ করলে রেজাল্ট হচ্ছে যে 1,10,000 টাকায়। এই 1,10,000 টাকা তোমার 2 দিকে বসাই দিবে। 2 দিকে বসানোর পরে এখানে যে কাটো, তাহলে আমরা হচ্ছে যাই এইদিকে যোগফল 1,10,000 টাকা 2 দিকে বসানোর পরে হচ্ছে যাই এই যে ফিগারগুলো ছিল এগুলো বিয়োগ করব। এটা হচ্ছে যা 26,000, আর এখানে হচ্ছে 4,000 কমিশন। কীভাবে আসতে আমি একটু বলে দিয়ে, যেটা করা থাকবে ওটা হয়তো আমি সাইডে করে রাখবো। তোমরা একটু খেয়াল করো, এখানে যে 1,20,000 টাকা নিয়ে আসছে ওইটা 10% হচ্ছে যে 12,000 টাকা আসবে। এরপরে এর হচ্ছে 80,000, 80,000 হচ্ছে যে 10% দিলে বের হইব 8,000। এরপর 60,000, 60,000 হচ্ছে 10% হচ্ছে যায় 6,000 টাকা। একটু খেয়াল করো, এখানে 1,20,000 তোমরা দিবে 10%, আসবে হচ্ছে 12,000 টাকা। এইভাবে টাকাটা বসবে। এখন আমি তোমাদেরকে কমিশনটা নিয়ে একটু বুঝিয়ে দিই। কমিশন হচ্ছে যা কীভাবে বলছে, কমিশন বলছে হচ্ছে যাই কত পার্সেন্ট বলছে, ওইটার দিকে তোমরা একটু তাকাইবে। কমিশন দেখো প্রশ্নের মধ্যে লেখা আছে 5% কমিশন। যেহেতু 5%, এই যে দেখো মনে করো 5% হারে কমিশন পাবে। এই যে দেখো 5% ফাইমে বন্টনযোগ্য মুনাফার উপরে 5% কমিশন পাবে। যদি 5% কমিশন বলে, এখন এই কমিশনটা বের করার জন্য আমরা যে কাজটা করব ওইটা হচ্ছে যাই, এখানে হচ্ছে 1,10,000, দেখো এখানে টোটাল 1,10,000, আর মুনাফা হচ্ছে যায় 26,000। এই যে এখান থেকে 1,10,000 থেকে 26,000 টাকা বিয়োগ করবে, 26,000 টাকা বিয়োগ করবে। বিয়োগ করার পরে যে টাকাটা আসবে ওইটাকে আমরা 5% কমিশন করবো। 5% কীভাবে কমিশন করব, একটু ঝামেলা থাকবে তোমাদের লাভ লোকসান আবন্টনটা। এটা হয়ে গেলে এটা খুবই ইজি, এটা একবারে শর্টকাটে করতে পারবে। ওটা যদি 20 মিনিটের সময় 21 মিনিট লাগবে, তো তোমাদের টোটালি এক একটা অঙ্ক 21 মিনিট করতে পারবে। এটা যদি তোমার 8-10 মিনিট লাগে, এটা লাগবে তোমার সর্বোচ্চ গেলে 4 থেকে 5 মিনিটে তোমরা করতে পারবে। তাহলে এখানে হচ্ছে আমাদের 84,000 টাকা আসে। আমরা এই 84,000 টাকাকে 5% বলছে, তাইলে হচ্ছে তাই উপরে হবে 5, নিচে হবে 105। কমিশনটা বার করার সময় তোমরা এটা খেয়াল রাখবা, যে টাকাটা আমরা মাইনাস করব এখান থেকে, এই যে 26,000 টাকা মূলধনের সুদটা বাদ দেওয়ার পরে আসতে হচ্ছে 84,000। এই 84,000কে যেহেতু 5% কমিশন বলছে, 5 দিয়ে গুণ 105 দিয়ে ওই টাকাটা এখানে আসে যোগ হইব। যে যত পার্সেন্ট বলবে, 10% বললে এখানে 110 হবে। 5% বলা তো 105 হয়েছে। সুতরাং এইভাবে তোমরা কমিশনটা বের করবা। বাকি যেটা একবারে শেষ প্রান্তে আসি গেছি আমরা। এখানে দেখো এটা করার পরে যেহেতু দুইটা টাকায় আমি দেখা দিলাম কীভাবে বের করবো। 1,10,000 থেকে 26,000, 4,000, এই দুইটা বিয়োগ করার পরে হচ্ছে যে আমাদের কাছে আর থাকে 80,000। এই 80,000 টাকাকে আমার কাছে অনুপাত আছে, ওইখানে দেখবো অঙ্কের শুরুতে লিখে দিছে অনুপাতে যে 2-2-1। এটাকে আমি ওইটা একটু তোমাদেরকে দেখাই দিই। এরপরে দেখবে যে অঙ্কটা খুব ইজি লাগবে, খুব সহজভাবে তোমরা করতে পারবা। 2-2-1 তার মানে হচ্ছে যে কত, 80,000 টাকা। এই যে 80,000, 80,000কে 2 দিয়ে গুণ
যোগফল হচ্ছে যে 5, 5 দিয়ে ভাগ দিবে, ভাগ দিলে আসবে 32,000। সেম আবার করবা 80,000, 80,000 টাকারে 2 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, আসবে আবারও 32,000। এরপরে 80,000 টাকা উঠাইবে, 80,000 টাকারে ওই যে লাস্ট হচ্ছে যে 1 দিয়ে গুণ, 5 দিয়ে ভাগ, আসবে হচ্ছে 16,000 টাকা। এখন এগুলো যোগ করলে দেখবে যে 80,000 টাকা মিলছে। এ হলো তোমাদের লাভ লোকসান আবন্টন। এখন দেখো একটু আমি লাস্ট হচ্ছে যেটা ঘ নাম্বারটা একটু বলে দিচ্ছি। এটা হচ্ছে ডেবিট ক্রেডিট অবশ্যই দিবে, যেহেতু তারা আমাদেরকে বলছে এই যে দেখো জেবিন ও ফাহিমের মূলধনের পরিমাণ তৈরি করতে বা মূলধন হিসাব তৈরি করার কথা বলছে। আমরা লিখবো অংশীদারদের মূলধন হিসাব, ডেবিট ক্রেডিট দিব, তারিখ বিবরণ জেবিন ফাহিমে, সেম বাম দিক ডান দিক সেম দেখো, তারিখ বিবরণ জেবিন ফাহিমে। এখন ওইখানে যে আমরা লাভ লোকসান আবন্টন করলাম, যেটা তোমার ক্রেডিট দিকে ছিল ওইটা নিয়ে আসবো আমরা ডেবিট দিকে, যেটা ডেবিট দিকে ছিল ওইটা আমরা নিয়ে আসবো ক্রেডিট দিকে। এখন এখানে নতুন করে দুইটা এন্ট্রি আসবে। অনেকে হয়তো বলবে যে দুইটা কি, ওইটা হচ্ছে যে একটা হচ্ছে উত্তোলন, উত্তোলনের পরিমাণ কিন্তু আমরা কোনো দিকে লিখি নেই, যেহেতু উত্তোলনের সুদটা আমাদের ডেবিট দিকে আসবে, উত্তোলনটা অবশ্যই ডেবিট দিকে আসবে। একজনের হচ্ছে যে প্রতি মাসে কত করে ছিল, একজনের ছিল, প্রথম জনের নাম ছিল কি জেবিন, তাহলে জেবিনে কত টাকা করে উত্তোলন করছে ওইটাকে তোমরা কি করবা, গুণ করবা 800 টাকা। জেবিন উত্তোলন করছে এই যে দেখো 800 টাকা, তাহলে 8 12 কত হয় 96, এই যে দেখো জেবিনের ঘরে 96। এরপরের জনের নাম কি ফাহিমে, ফাহিমে কত টাকা উত্তোলন করছে 400, 4 12 কত 48, এই যে দেখো ফাহিমের এখানে 4800 টাকা। এটা হচ্ছে যে উত্তোলনটা, মূল উত্তোলনের টাকাটা বসাই দিবে। এখন ক্রেডিট দিকে যে তারা যে মূলধন নিয়ে আসছে ওই মূলধনটা, যেহেতু মূলধনের সুদ আমরা ক্রেডিট দিকে লিখতেছি, ওই মূলধনটা লিখবা। যেমন দেখো জেবিনের ঘর হচ্ছে যে 80,000 এবং ফাইমের ঘর হচ্ছে যে 60,000। একটা জিনিস, বেতন, বেতনটা হচ্ছে যায় বেতন ডেবিট করার পর, এই কথাটা বলছে বেতন ডেবিট করার পর, কথার পর এই যে জেবিনের বেতন ডেবিট, এই যে দেখো আমি স্পষ্ট করে দেখা দিয়ে, এই যে জেবিনের বেতন ডেবিট করার পর কিন্তু অন্যান্য সমন্বয় সাধনের পূর্বে, এই কথাটা যদি থাকে ডেবিট করার পূর্বে যখন বলবে তখন তোমরা কি করবা, এটা বেতন হিসাবে হচ্ছে যায় লাস্ট যে গড়টা থাকবে ওইটার ক্রেডিট দিকে আসবে। ডেবিট কথাটা বললে, ডেবিট কথাটা বললে ক্রেডিট দিকে আসবে, যদি বলতো যে ক্রেডিট তখন হচ্ছে যে এদিকে চলে আসতো। সুতরাং এইটা নিয়ে ঘাবড়ারও কিছু নেই, এখানে 6,000 টাকা ছিল, 6,000 টাকা বসাই দিলাম। এখন অন্য যে জিনিসগুলো আমরা ট্রান্সফারগুলো একটু ভালো করে খেয়াল করে, এখানে হচ্ছে যায় উত্তোলনের সুদ, উত্তোলনের সুদ ছিল কত, ওইটা হচ্ছে যায় আগে যেটা লিখছিলাম আমরা ওইটা দুইজনের ঘরে বসাই দিবে। তারপরে হচ্ছে যে এখানে আসি বেতন তো বললাম, মূলধনের সুদটা আমরা এর আগে করছি ওইখান থেকে নিয়ে আসবো, মূলধনের সুদটা দুজনের যা আছে ওইটা, কমিশনটা অলরেডি বের করে দেখাই দিছি আমি 4,000 টাকা, ওইটা ক্রেডিট দিকে আসবে, যেহেতু এটা ডেবিট দিকে ছিল এটা ক্রেডিট দিকে আসছে। এখন মুনাফার অংশটা যে দুইজনের, এই যে দুইজন, একজনের 32,000 আর একজন হচ্ছে ফাইমের হচ্ছে 16,000, ওটা মুনাফার অংশটা ডেবিটে ছিল, এখন আমরা ক্রেডিটে বসাই দিলাম। এই কাজটা করার শেষে যেহেতু এখানে দুটো সাইড আছে, একটা ক্রেডিট একটা ডেবিট, এখন আমরা ক্রেডিট সাইডের যোগফল বেশি দেখা যার, এখানে হচ্ছে যে 1,26,000, সেম এদিকে আনি বসাই দিবে 1,26,000। বসানোর পরে এই দুইটা বিয়োগ করার পরে যেটা আসে এটার নাম হচ্ছে ব্যালেন্স সিডি, কম কম টাকাটা এই যে এই বছরের 31 তারিখে দিব আমরা ব্যালেন্স সিডি, এ টাকাটা ছিল। সেম এটাকে পরবর্তী বছরে নিয়ে আসবো 2022 সালে জানুয়ারি মাসে ব্যালেন্স বিডি দিয়ে ওই যে ওই টাকাটা যেটা কম ছিল ওটা এদিকে দিয়ে দিবে। এখন আসি পরবর্তী ফাইমেরটা যোগ করার পরে 86,000 পাইছি, এখানেও 86,000, এই দুইটা বিয়োগ করার পর আর থাকে 80,960 টাকা। এটাকে ব্যালেন্স সিডির এক ঘরে বসাবে, এখানে হচ্ছে যে ব্যালেন্স বিডির ঘরে বসে দিবে। অঙ্কটা হচ্ছে তো অংশীদের এইখানেই শেষ। আশা করি একটু ভিডিওটা বড় হইলেও তোমরা দ্বিতীয়টা, এখন আমি শেয়ার ইস্যুটা বুঝাবো তোমাদেরকে, শেয়ার ইস্যুটা দেখলে আশা করি খুব ভালো লাগবে। যদিও ভিডিওটা একটু বড় হইতেছে, আমি চেষ্টা করলাম যে তোমাদেরকে 9 মিনিট বা 8 মিনিটের মধ্যে, আসলে ওইটা সম্ভব না, ম্যাথ বিষয় মনে করে এটা বোঝানো লাগে, এই জন্য হচ্ছে যে ভিডিওটা একটু লম্বা হওয়ার। আর পড়াশোনা আসলে শর্টকাট কোনো টেকনিকে, অনেকে বলে যে টেকনিক শর্টকাট খুঁজতে চায়, আসলে একটু সময় দিলে তোমরা করতে পারবা। আমি যে ভিডিওটা দিচ্ছি হয়তো 20 মিনিট বা 25 মিনিট হইতে পারে, এটা তোমরা যদি একটু টেনে টেনে দেখো তোমাদের 40 মার্ক আল্লাহর রহমতে একবার কনফার্ম থাকো, তোমরা দিয়ে আসতে পারবে। রবিবারে পরীক্ষা দেওয়ার পরে তোমরা সারা বাংলাদেশে যতগুলো বোর্ডের অধীনে পরীক্ষা হবে, তোমরা আমার এই ভিডিওটা 25 মিনিট হোক আর 20 মিনিট হোক যাই হোক, আমি চেষ্টা করবো এর মধ্যে শেষ করতে। দুইটা চ্যাপ্টার করে দিছি, দেখো এখানে হচ্ছে যায় তোমাদের অংশীদারি করাইলাম, এখন আমি করতেছি হচ্ছে চতুর্থ অধ্যায়টা। দুইটা চ্যাপ্টারের মধ্যে তোমরা যেহেতু 40 মার্কের আনসার যাতে একবারে কারো মিস না হয়, যতজন আমার ভিডিওটা দেখবে ততজন সবাই যাতে 100% মার্ক করে আসতে পারো, এই জন্যই আমি একটু বড় হইলেও ভিডিওটা করতেছি। তোমরা একটু টেনে টেনে দেখবা, এবং টেনে বলতে হচ্ছে যায় প্রত্যেকটা জিনিস ব্যাকে আসবা,
না বুঝলে ব্যাকে আসে এটা আবার খাতায় ক্যালকুলেশন করবে, করার পরে ক্যালকুলেটার নিয়ে বসবে, লিখবে, লেখার পরে যদি কোনো সমস্যা হয় আমাকে কমেন্ট বক্সে অবশ্যই লিখবে, লেখার পর আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেবো। 100% শিওর থাকো আমি রবিবার সকালের আগে তোমরা যতগুলো কমেন্ট করবে প্রত্যেকটা কমেন্টের এবং ভেঙে ভেঙে এগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো, বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো। এখন আমরা যেটা করবো এটা হচ্ছে যৌথ মূলধনী কোম্পানি। যেহেতু 2023 সালের প্রশ্ন অনুসারে এবারে যতগুলো প্রশ্ন হয়েছে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, ইংরেজি ফার্স্ট, ইংরেজি সেকেন্ড এবং আইসিটি প্রত্যেকটা প্রশ্নই দেখতেছি আমি 2023-এ যে স্টাইলে ওই স্টাইলে। সুতরাং তোমরা এখান থেকে 2টা প্রশ্ন পাইবে, একবার শিওর থাকো। এবং এর আগে অংশীদারে যেটা করলাম ওটা থেকে 2টা থাকবে, ওটা 3 নং 4 নং আর এটা হচ্ছে 5-6 থাকবে। টোটাল হচ্ছে তোমরা 4টা প্রশ্ন পাইবে, 4টার উত্তর করবা, বেশি টেনশন করার কিছু নেই। এটা তো একটু করলে মানে একটা বুঝে দিব ইনশাল্লাহ, যত নিয়ম আছে সব নিয়মে করতে পারবা, কোনো সমস্যা নাই। এখানে আমি ক কীভাবে হইব, খ কীভাবে, গ কীভাবে, ওইগুলো আমি একটু দেখাই দিলাম তোমাদেরকে, একটু তোমরা খেয়াল করো। এখানে দেখো ক এর প্রশ্নগুলো কেমন হতে পারে। খ এর প্রশ্নগুলো আমি কয়েকটা ক করে রাখছি এখানে। দেখো শেয়ার অধিহার পরিমাণ নির্ণয়। অধিহার বললে হচ্ছে বেশি, সবসময় খেয়াল রাখবো অধিহার মানেই বেশি, অবহার বললে হচ্ছে কম। অধিহার বললে তোমরা মনে করবা যে এটা বেশি, আর অবহার বললে হচ্ছে যে কম, সমহার বললে তো সমান, যে লেভেলটা জনসাধারণের মধ্যে বিলি করা হয়েছে ওইটা হচ্ছে যে অতগুলো শেয়ার কিনে হয়েছে ওইটা হচ্ছে সমহার। অধিহার বললে হচ্ছে ওই টাকাটা ইউজ করা যাবে, ওটা ফেরত দিতে হবে ব্যাংকের মাধ্যমে। শেয়ার অধিহার পরিমাণ নির্ণয়। প্রয়োজনীয় জাবেদা, খ নম্বরে প্রয়োজনীয় জাবেদা দাখিলে প্রস্তুত করো। গ নম্বরে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। সেম একটা গেল। আরেকটা হচ্ছে যে শেয়ার অবহারের পরিমাণ নির্ণয় করো, অবহার মানে কম। প্রয়োজনীয় জাবেদা দাখিলে প্রস্তুত করো। গ নম্বর হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী প্রস্তুত করো। এখন আমি কয়েকটা ক করে রাখলাম যাতে এইগুলোর বাইরে আশা করি থাকবে না, এইগুলোই এই টাইপের আসবে এবং এই টাইপের কয়ে আসে। খটার একটা প্যাটার্নে দেখা দিলে আশা করি সব রকমের খ দিতে পারবা, গ দিতে পারবা, এই জন্য ওইগুলো 2টা করে রাখছে। ক দেখো আমি 4টা প্রশ্ন করে রাখছি এখানে। ক নাম্বার দেখো শেয়ার প্রতি অধিহার বলছে যে শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয়, এরকম প্রশ্ন থাকবে। শেয়ার প্রতি অধিহার ও মোট অধিহারের পরিমাণ নির্ণয় আমরা লিখব শেয়ার প্রতি অধিহার 100 টাকায় 10%। এখানে বলছে যে 10% অধিহার, 10% অধিহার বলা থাকবে, প্রশ্নের মধ্যে লেখা থাকবে কতগুলো শেয়ার, 100 শেয়ার 10% অধিহার, তাহলে 10% 10 টাকা আসলো অধিহার, তার মানে হচ্ছে এখানে 10 টাকা। এখন আসি আমরা মোট অধিহার কতগুলা, এটার একটা সূত্র ইউজ করবো। আমরা যেরকম বীজগণিতের সূত্র ব্যবহার করি a+b হোল স্কয়ার সূত্র, a² + 2ab + b স্কয়ার, ঠিক অধিহারের ক্ষেত্রে বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার, এই সূত্রটা একটু খেয়াল রাখবা। বিলিখিত শেয়ার মানে কতগুলো বিলি করতেছে এবং শেয়ার প্রতি অধিহার ওটা লিখে দিবে। তাহলে বিলিখিত শেয়ার হচ্ছে যে 8000 শেয়ার এবং অধিহার একটু আগে আমরা বের করলাম 10 টাকা, এই 8000 শেয়ারকে 10 দিয়ে গুণ করলে 80,000 টাকা বের হবে। কয়ের উত্তরটা ক্লিয়ার একটা। এই টাইপের প্রশ্ন হয়তো আসতে পারে। পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয়, একটু খেয়াল করো। পরিশোধিত, অনেকে এটা দিয়ে ঘাবড়ে যেতে পারে। পরিশোধিত মূলধনের পরিমাণ নির্ণয় যখন বলবে খুবই ইজি। পরিশোধিত মূলধন তোমার প্রশ্নের মধ্যে থাকবে 50,000 শেয়ার, ওটা হচ্ছে যায় 100 টাকা করে, 50 লক্ষ টাকা গেল এটা। এই 50,000 কিন্তু তোমরা প্রশ্নে পাবে এবং এই 100 টাকাও প্রশ্নের মধ্যে থাকবে, তোমরা শুধু এটা বের করে দেখাই দিবে। এখানে 80,000 যেরকম আমরা বের করলাম অধিহারটা কেমনে বের করে ওইটা আমি একটু দেখাই দিলাম। এখন দেখো একটু 3 নংয়ে মোট অধিহারের পরিমাণ নির্ণয়। মোট অধিহারের পরিমাণটা নির্ণয় বললে আমরা তো একটু আগে যেটা লিখছি আমি ঠিক তোমরা ওইভাবে বিলিখিত শেয়ার গুণ শেয়ার প্রতি অধিহার 25,000 গুণ 2 টাকা, যেহেতু 2 টাকা অধিহার ছিল 2 দিয়ে গুণ করলে 50,000 বেড়ে যায়। এখন আরেকটা অন্য রকম দিলাম, ওটা হচ্ছে যাই অবলেখকের কমিশনের পরিমাণ নির্ণয়। অবলেখকের কমিশনটা তুমি কোথায় পাবে, ওটা 1 লক্ষ টাকা শেয়ার বলছে যে 80%, 80% হচ্ছে যে আমরা পাইছি হচ্ছে যে 80,000, এই 80,000 1 টাকা করে দিচ্ছে, যেহেতু অবলেখকের কমিশন ওইখানে প্রশ্নের মধ্যে খুব সুন্দর করে লেখা থাকবে 1 টাকা করে পাইছি আমরা, ওকে 80,000 টাকা দিব। এখন আমরা করবো হচ্ছে যাই জাবেদা, যেহেতু এখানে বলা হচ্ছে জাবেদার মধ্যে হচ্ছে একটা সূত্র আমি তোমাদেরকে বারবার বলে দিই, এটা হচ্ছে যাই যত রকমের জাবেদাই আসুক না কেন তোমরা শুরুতে লিখবা ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট, পরবর্তীতে যাই লিখবা শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এখন অধিহার বললে হচ্ছে অধিহার ক্রেডিট, অবহার বললে হচ্ছে যে অবহারটা ডেবিট হবে। এটার জন্য হচ্ছে যে একসাথে জাবেদা করা যায় এবং এটা মুখস্থ রাখবা, তোমরা একটু ভালো করে খেয়াল রাখো। আমি যেভাবে বলে দিই ঠিক এইভাবে আমার কথাটা শুনে ওইভাবে ঢেলে দিয়ে আসবে, দেখবে যে 100% এটা তোমাদের মিলবে। তাহলে কি দিব আমরা, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। পরবর্তীতে যায় শেয়ার আবেদন যেহেতু ক্রেডিট ছিল ওটাকে ডেবিট করব, আর ব্যাংক হিসাব বা মূলধন হিসাবটা ক্রেডিট করব। অধিহার হলে অধিহার ক্রেডিট হবে, অবহার হলে অবহারটা ডেবিট হবে। একটা দেখো আমি একটু করে রাখছি এখানে, ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন হিসাব ক্রেডিট। এই শেয়ার আবেদনটাকে তোমরা পরবর্তীতে নিয়ে আসবে ডেবিটে, আর শেয়ার অধিহারটা ক্রেডিট,
তারপর শেয়ার মূলধন ক্রেডিট, যদি চাও এটা লিখতে পারবা ব্যাংক হিসাব ক্রেডিট। কিন্তু আমার একটা স্টুডেন্টের কথায় ও বলতেছে যে ভাইঙে লিখলে নাকি ও সহজে বুঝে, এটা খুবই ইজি, টেনশন করার কিছু না, আমি সব দিয়ে দিচ্ছি। এখন দেখো প্রথম থেকে আমি আরেকবার বুঝে দিই। ব্যাংক হিসাব ডেবিট 10,92,000। 10,92,000 কীভাবে আসছে অনেকে কোশ্চেন করতে পারে। এখানে দেখো প্রতিটি 42 টাকা দৌড়ে, মানে অধিহার সহকারে 42 টাকা করে 26,000 শেয়ারকে তুমি লিখবে এইভাবে, প্রতি শেয়ার 42 টাকা ধরে 26,000 শেয়ারের আবেদন পাওয়া গেল। এই কথাটা লিখে আমি শর্টকাট লিখলাম আর কি। লিখলে ওইটা দিয়ে গুণ করলে তোমার আসবে 10,92,000 টাকা, দুই দিকে বসাই দিবে। এরপর হচ্ছে তো ওই টাকাটাকে আমরা লিখবো শেয়ার আবেদন হিসেব ডেবিট। ওইটা যদি দিতাম তাহলে হচ্ছে তো আমাদের এই এন্ট্রিটা থাকতো না, এখানে হচ্ছে যায় 10,92,000 টাকা দিতাম। তখন যদি আমরা 3টা ক্রেডিট দিয়ে করতাম, 3টা ক্রেডিট দিলে আমরা এখানে লিখতাম কত, 10,92,000 টাকা। এরপরে এখানে লিখতাম শেয়ার অধিহার হচ্ছে যায় 50,000 এবং শেয়ার মূলধন হচ্ছে যায় সবার শেষে দিতাম, তার আগে হচ্ছে যায় ব্যাংক হিসাবের 42,000 টাকা দিলে টোটাল হচ্ছে যায় 10,92,000 হতো। এখন যেহেতু আমি আলাদা করলাম, আমি আলাদাভাবে তোমাদেরকে বুঝিয়ে দিই। ব্যাংক হিসাব ডেবিট, শেয়ার আবেদন ক্রেডিট। এখন শেয়ার আবেদন চলে এসেছে ডেবিটে, শেয়ার অধিহার ক্রেডিট, মূলধন হিসাব ক্রেডিট। এখন মূলধনের টাকাটা কোত্থেকে আসছে? মূলধনের টাকাটা হচ্ছে যে আমরা আগে ক্রেডিট সাইডটা করে ফেলবো। যেহেতু অধিহার ছিল আমাদের 50,000, ওই 50,000 দিয়ে দিব। এরপর হচ্ছে যায় শেয়ার মূলধন হচ্ছে যে 1 লক্ষ, টোটাল হচ্ছে যায় 1,50,000 টাকা। এখন 1 লক্ষ অনেকে কোশ্চেন করে, স্যার 1 লক্ষ তো বুঝি না, 1 লক্ষ কোত্থেকে আসছে? আমরা 1,92,000 টাকা থেকে, যেহেতু আমরা এটা সহকারে লিখতেছি, আর 42,000 তো ব্যাংকের মাধ্যমে এটা ফেরত দেওয়া হবে, এই জন্য হচ্ছে যে এখানে 1,50,000 থেকে 50 চলে গেলে আর থাকে 1 লক্ষ, ওইটা বসাই দিবে। এখন দেখো আবেদন, অতিরিক্ত আবেদনের টাকা আমরা ব্যাংকের মাধ্যমে ফেরত দিয়ে দিই। শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। কত ছিল? 1,000। এখানে 26,000 ছিল, তো 25,000 শেয়ার হবে, তার মানে 1,000 শেয়ার ফেরত দেওয়া হয়েছে। ওইখানে 42,000 টাকা, এটা হচ্ছে যায় শেয়ার আবেদন ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এইভাবেও করতে পারো, অথবা এখানে সাইডটা দিতে পারো, একটা ডেবিট 10,92,000 আর শেয়ার অধিহার ক্রেডিট, শেয়ার মূলধন ক্রেডিট, ব্যাংক হিসাব ক্রেডিট মিলে যাবে, ওইটাও সেম 10,92,000। এই তো এইভাবে খটা তোমরা করবা। গ নাম্বারটা হচ্ছে আর্থিক অবস্থা বিবরণী। আর্থিক অবস্থা বিবরণী খুবই ইজি, এখানেও জাবেদাটা করতে পারলে তোমরা আর্থিক অবস্থাটা করতে পারবে। আর্থিক অবস্থার জন্য হচ্ছে ফার্স্টে প্রতিষ্ঠানের নাম দিবে, এরপর প্রতিষ্ঠানের নামের পর আর্থিক অবস্থা বিবরণী দিবে, সালটা দিবে, কত সাল ওইটা দেওয়ার পরে তারিখের জন্য এভাবে ডট দিয়ে খালি রাখতে পারো। বিবরণ টাকা 3টা টাকার ঘর দিবে। এরপরে দিবে চলতি সম্পদ। চলতি সম্পদ বলতে কি কি চলতি সম্পদ? যেমন ব্যাংক জমা উদ্বৃত্ত, এটা হচ্ছে চলতি সম্পদ, নগদ টাকা, এটা হচ্ছে 15,20,000 টাকা, ওইটা বসা দিবে। এরপর অসমন্বয়কৃত ব্যয়ের মধ্যে রয়েছে অবলেখকের কমিশন, ওটা 80,000 টাকা, টোটাল দুইটা মিলে হচ্ছে যায় সম্পদের সাইড হচ্ছে যায় 16 লক্ষ টাকা, ওটা ক্লোজ করে দিবে। দেওয়ার পরে লিখবে যে শেয়ার মালিকের দায় ও শর্ত, এটা একটা সূত্র, শেয়ার মালিকের দায় ও সত্য। এটা না লিখলেও কোনো অসুবিধা নাই, তোমরা লিখবে। এরপরে অনুমোদিত মূলধন, প্রতিটি 20 টাকা করে 1 লক্ষ শেয়ার 20 লক্ষ আসবে, এটা ক্লোজ করে দিবে। এরপরে লিখবে ইস্যুকৃত মূলধন ও ইস্যুকৃত মূলধন হচ্ছে প্রতিটি 20 টাকা করে 80,000 শেয়ার, ওইখানে আসবে 16 লক্ষ, ওইটাও ক্লোজ করে দিবে। বিলিখিত ও আদায়কৃত মূলধন, মানে জনসাধারণের মধ্যে কতগুলো বিলি করছে এবং আদায় করা হয়েছে কতগুলো, ওইটাও সেম জিনিস, প্রতিটি 20 টাকা করে 80,000 শেয়ার 16 লক্ষ টাকা। এটাই হচ্ছে যায় শেয়ার মালিকের দায় ও শর্ত 16 লক্ষ। তার মানে হচ্ছে যায় উপরে দায় এবং সম্পদ দুইটাই মিলে গেল। সম্পদ হচ্ছে 16 লক্ষ এবং দায় মালিকানা শর্ত হচ্ছে 16 লক্ষ। এই হলো আর্থিক অবস্থা বিবরণী। এই ক্যাটাগরি আর্থিক অবস্থা করবা, তোমরা জাবেদাটা দিতে পারলে তোমরা আর্থিক অবস্থা দিতে পারবা। আর একটা বিষয় হচ্ছে যে আমি আবারও বলতেছি তোমাদেরকে, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখবা যদি কোনো সমস্যা হয়, কোনো এন্ট্রি না বুঝো, প্রশ্নটা সহকারে সুন্দর করে লিখলে আমি ওইটার উত্তর দেওয়ার চেষ্টা করব। 100% থাকো যে আমি উত্তর দিবই। ওকে, এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। ততক্ষণ যদি সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।